গুরু তার শিষ্যকে নিয়ে বের হয়েছেন পৃথিবী ভ্রমণে। ঘুরতেছেন এক দেশ থেকে আরেক দেশে। ঘুরতে ঘুরতে এমন এক দেশে এসে পৌঁছলেন যেখানে পানি, জুস, মদ সব একদম। গুরু বললেন, এদেশে বিচার নাই, তাড়াতাড়ি চল, এদেশ পার করি। আর শিষ্য বললেন, না, এখানেই থাকবো। শিষ্য থেকে গেলেন। গুরু যাওয়ার সময় শিষ্যকে বলে গেলেন, যদি বিপদে পড়িস তাহলে আমার কথা মনে করিস। শিষ্য খেতে থাকলেন আর মোটা হতে থাকলেন। এমন সময় ওই রাজ্যে রাজার হুকুমে কোনো একজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করতে পারতেছে না, মানুষটা সুখ না বলে দিচ্ছে আর পড়ে যাচ্ছে। এই খবর রাজাকে দিলেন। রাজাকে এমন সময় দিলেন যখন তিনি নর্তকী, নাচ আর শরাবে মগ্ন ছিলেন, বেশ আরামে ছিলেন। এমন সময় এই খবর পেয়ে রাজা রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, আমার দেশে কি একজনও মোটা মানুষ নাই? সেনাপতি বেরিয়ে গেলেন মোটা মানুষের খোঁজে। খুঁজতে খুঁজতে ওই শিষ্যকে পেলেন। জলহস্তির মতো সে মোটা হয়ে গেছে। এই সময়ে তাকে ধরে নিয়ে এসে বন্দি করলেন। বললেন, কাল তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, তোমার যদি শেষ ইচ্ছা থাকে বলো। তখন মনে পড়লো গুরু বলছিলেন, বিপদে পড়লে আমার কথা মনে করি। তখন শিষ্য বলল, হ্যাঁ, আমার একজন গুরু আছে, তার সাথে আমি দেখা করতে চাই, এই আমার শেষ ইচ্ছা। গুরুকে খুঁজে নিয়ে আসলেন। গুরু আসলেন, এসে শিষ্যর কাছ থেকে সব শুনলেন। শোনার পরে তিনি বললেন, সকালে যখন মৃত্যুদণ্ড কার্যকর করতে নেবে তখন তুই আর আমি ঝগড়া করব। তুই বলবে আমাকে মৃত্যুদণ্ড দাও, আর আমি বলবো আমাকে দাও। সকাল হলো, এই নাটক চলতে থাকলো। তখন ওই মুহূর্তে চারদিকে যারা ছিলেন তারা বেশ মজা পাচ্ছিলেন। মৃত্যুদণ্ড পাওয়ার জন্য তারা ঝগড়া করতেছে। এই খবর রাজাকে দিলেন। রাজা আসলেন। ইন্টারেস্টিং। রাজা জিজ্ঞাসা করলেন, কিন্তু তারা বলবেন না। রাজা যখন রেগে গেলেন, বললেন, বলতেই হবে আমাকে। তখন গুরু বলল, এই সন্ধিক্ষণের জন্য আমি সারা জীবন তপস্যা করছি। আজ এই সময়ে এইখানে যার মৃত্যুদণ্ড কার্যকর হবে সে সরাসরি স্বর্গে চলে যাবে। রাজা হুঙ্কার দিয়ে বলে উঠলেন, এমন সুযোগ আমি হাতছাড়া করব আমার রাজ্যে? এই সুযোগ আর কেউ পাবে আমি ছাড়া? এই এদেরকে সরা, আমাকে দে মৃত্যুদণ্ড। রাজা চলে গেলেন স্বর্গে। আর গুরু তার শিষ্যকে নিয়ে তাড়াতাড়ি দেশ ত্যাগ করলেন। আমরা যদিও মনে করি যে রাজা, বাদশাহ, মন্ত্রী, প্রধানমন্ত্রী তারা অনেক বুদ্ধিমান, আসলে তারা এত বুদ্ধিমান না। তারা বুদ্ধিমান না, তারা স্বার্থপর। তারা নিজের স্বার্থটাই বুঝেন। বিশেষ কারণে, বিশেষ অবস্থায় তারা বিশেষ জায়গায় বসতে পারেন। আর সেই অবস্থাটা, চেইনটা এমনই থাকে, তাদেরকে শক্তিবান করে ফেলে। এমন একটা সিস্টেম তৈরি হয় যে সিস্টেমে তাদের কথা সবাই শোনে। তারা ভালো বললেও মানুষ শোনে, খারাপ বললেও শোনে। তারা যদি চায় একটা দেশকে নরক বানাই দিবেন, তারা বানাতে পারেন। তারা যদি চান একটা দেশকে স্বর্গ বানাই দিবেন, বানাতে পারেন। তারা আসলে স্বর্গ বানাতে চায় না। স্বর্গ বানাইলে সবাই স্বর্গে থাকবে। তারা চায় যে সবার স্বার্থকে একত্র করে গুটি কয়েক মানুষ যেন স্বর্গে থাকে আর সবাই যেন নরকে থাকে। সেই মতোই তারা কাজ করে। যেমন শেখের মেয়ে শেখ হাসিনা, সে যা করছে, সে কি বুদ্ধিমানের মতো কাজ করছে? সে যদি দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে চাইতো, সে পারতো। সে যদি ইচ্ছা করতো এই দেশকে সিঙ্গাপুরের মতো বানায় ফেলতে পারতো। সে যদি এমনটা করতো, তার কোনো অভাবই থাকতো না। মানুষ তাকে সম্মান করতো, তাকে কোনোদিন যাইতে দিত না। মরার আগ দিন পর্যন্ত তাকে ছাড়তো না। সে হুইল চেয়ারে বসে থাকলেও তাকে মানুষের প্রধানমন্ত্রী জায়গা থেকে কেউ ছাড়তে চাইতো না। ভোট দিত, নিরপেক্ষ ভোট দিত, মানুষ তাকেই ভোট দিত, অন্য কোনো দিকে যাইতো না। কিন্তু সে তা করে না। সে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে। গুটি কয়েক মানুষকে নিয়ে নিজের স্বার্থটাই দেখছে। দেশের সমস্ত অর্থকে সে চুষে নিজের করে নিচ্ছে। নিজের দলের মানুষদেরকে সে রাস্তা দেখাই দিচ্ছে কিভাবে অর্থ ইনকাম করা যায়, মানুষকে চুষে, মানুষকে কষ্ট দিয়ে। আর এই অর্থ ইনকাম করতে এই ক্ষমতা ধরে রাখতে হয়েছে। এই ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের বাক স্বাধীনতা বন্ধ করতে হয়েছে। কেউ কথা বললে, পোস্ট করলে তাকে ধরো, আয়না ঘরে রাখো, তার উপরে ডিটেনশন নামের নির্যাতন, তাকে হত্যা করো, তাকে গুম করো, কত কিছুই না করছে। মানুষের উপরে অন্যায়, অত্যাচার, নির্যাতন, এই সব করার জন্য আসলে বুদ্ধির দরকার হয় না। এই সব করার জন্য যেটা দরকার হয় খারাপ বুদ্ধি। এই খারাপ বুদ্ধিটাই ছিল। তার আসলে বুদ্ধি ছিল না, ভালো বুদ্ধি, শুভ বুদ্ধি ছিল না। দেশে শুধু খারাপটাই করার চিন্তা করছে। কেউ যদি খারাপ বুদ্ধি দিচ্ছে যে দেশকে এইভাবে নষ্ট করা যাবে, তাকেই সে কাছে টেনে নিচ্ছে। শুধু খারাপ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে সে টেনে নিচ্ছে, চাটুকারদের সে কাছে টেনে নিচ্ছে, এবং দেশের মানুষকে অত্যাচার করা যায়, শোষণ করা যায়, সেই কাজটাই করছেন। অর্থকে সেই প্রাধান্য দিচ্ছেন এবং সমস্ত অর্থকে সে চুষে নিচ্ছে। বাংলাদেশে 53 বছরে যারাই আসছে কেউ জনগণের দিকে তাকায় নাই, জনগণের কথা কেউ ভাবে নাই। রাজনীতি বলতে যা বুঝাইছে তা হইল সন্ত্রাসী। এদেশের মানুষ যারা স্বাধীনতার আগে 10-20 বছর আগে জন্মগ্রহণ করছে, তারা কখনোই সুস্থ রাজনীতি দেখে নাই। রাজনীতি বলতে এই দেশের মানুষ যা বুঝছে তা হলো সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যার জন্য এই দেশের মানুষ রাজনীতি থেকে দূরে ছিল। ভালো মানুষ এখানে আসতে পারে নাই।
রাজনীতি বলতে এই দেশের মানুষ যা বুঝছে শক্তির প্রয়োগ, হাতিয়ার, হত্যা, খুন, মারামারি, পিটাপিটি, জখম। মানুষ এর ভিতরে যাইতে চায় নাই, আর একদল মানুষ এগুলাই করছে। ওই দল দৌড়ে পালাইছে, এখন আরেকটা দল ওই রাস্তায় হাঁটার চেষ্টা করতেছে। সে চাচ্ছে নিরপেক্ষ একটা নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন, যে নির্বাচনের পরে তার ক্ষমতাটা তার হাতে আসবে, তারপরে সে আঞ্চলিক নির্বাচন দেবে, তার মতো করে সন্ত্রাসীদের ফিট করবে। এটা হবে না, এজন্যই সে বলে প্রশ্নই আসে না। অথচ জামাত ইসলামী সহ দেশের অন্যান্য দল এবং সাধারণ মানুষ কিন্তু কেন্দ্রীয় নির্বাচনের পূর্বে আঞ্চলিক নির্বাচনটা চায়। কেন? যদি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে কেন্দ্রীয় সরকারের পূর্বেই আঞ্চলিক নির্বাচন হয়, তাহলে সেখানে ভালো মানুষ চেয়ারম্যান, মেম্বার, কমিশনার ইত্যাদি হতে পারবে, আর এরা দেশের সাধারণ মানুষকে ভালো সার্ভিস দিতে পারবে। আমরা কি দেখছি গত 15 বছরে, যে সমস্ত মানুষরা চেয়ারম্যান, মেম্বার, কমিশনার হয়েছে, তাদের একটা দল ছিল, 50, 100, 200 জনের একটা ক্যাডার বাহিনী ছিল। সেই ক্যাডার বাহিনী স্থানীয় মানুষগুলোকে জিম্মি করতো। এখানে চাঁদাবাজি, দখলবাজি থেকে শুরু করে মারামারি, পিটাপিটি, মোট কথা সারাটা দেশ এই আঞ্চলিক নেতারা তাদের হাতের মুঠায় রেখে দিয়েছিল। এটাই চাচ্ছে এখন একটা দল, যে পুরো দেশের মানুষকে আবার জিম্মি করবে। কিন্তু এটা হবে না, এটা হবে না। যদি এরকম কেউ চিন্তা করে এখনো যে আবার নতুন করে তারা হাসিনার মতো সাম্রাজ্য এখানে তৈরি করবে, আবার মানুষকে হাতের মুঠোয় বন্দি করবে, সন্ত্রাসী কার্যক্রম করবে, চাঁদাবাজি, টেন্ডারবাজি করবে, এই দেশের মানুষের রক্তকে চুষে খাবে। যোগ যেমন মানুষের রক্তকে চুষে খায়, এরা এরকম মানুষের টাকাকে চুষে খায়। বনে বাঘ, সিংহ, হরিণকে বা গরু, ছাগলকে, মহিষকে শিকার করে তার পেটের ক্ষুধা মেটাবার জন্য, কিন্তু এরা মানুষ হয়ে মানুষকে শিকার করে। একজন মানুষকে এই সন্ত্রাসীরা যখন ঘিরে মারে, তখন চারদিকে মানুষ দেখে, কেউ ছাড়ায় না। ওই বনে কিন্তু একটা গরুকে সিংহ ধরলে তার দলের সব গরুগুলা এসে সিংহকে তাড়িয়ে দেয়। এই মানুষ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা হা করে তাকিয়ে দেখি, আমরা অসহায় হয়ে যাই সন্ত্রাসীদের কাছে। অতীতে যেরকমটা চলছে এরকমটা আর হবে না, আর আমাদেরকে এইভাবে দুর্বল করে রাখা যাবে না। যদি এরকমটা কেউ চিন্তা করে যে আমাদেরকে দুর্বল করে রাখবে, আবারও সে হাসিনার মতো সে 1 বছর বেশি টিকবে না, আবারও দৌড় খাবে। দৌড় খায় যদি কেউ পালায়, সে কিন্তু আর রাজনীতিতে দাঁড়াতে পারবে না। এখন যারা আওয়ামী লীগ রাজনীতিতে নিয়ে আসতে চায়, আসলে তারা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা সন্ত্রাসী দল। আন্তর্জাতিক মহল যখন বলতেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, আসলে সত্যি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না, কিন্তু সন্ত্রাসী দলকে তো নিষিদ্ধ করা যায়। আওয়ামী লীগের এমন একটা কাজের কথা বলেন যে কাজের মাধ্যমে পরিচয় পায় যে এটা রাজনৈতিক দল, আর শত শত কাজ আছে, হাজার হাজার কাজ আছে, যে সমস্ত কাজের ভিতর দিয়ে প্রমাণ করা যায় এটা একটা সন্ত্রাসী দল। ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার ফলে আবরারকে পিটিয়ে হত্যা করা, এটা কি রাজনৈতিক দলের কাজ? ফেসবুকে একটা কার্টুন পোস্ট করার জন্য কিশোরকে ধরে যে নির্যাতনটা, এটা কি রাজনৈতিক দলের কাজ? বিএনপির যে নেতা কর্মীদেরকে ধরে হত্যা করা হইলো, গুম করা হইলো, ডিটেনশনে রাখা হইলো, আয়না ঘরে রাখা হলো, এগুলো কি রাজনৈতিক দলের কাজ? না, এগুলো সন্ত্রাসী দলের কাজ। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, এটা শুধু আমরা বলি না, আন্তর্জাতিক ভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এরা একটা সন্ত্রাসী দল। সুতরাং সন্ত্রাসী দল নিষেধ হবে, এটাই খুব স্বাভাবিক। রাজনৈতিক দল নিষেধ হচ্ছে না, রাজনৈতিক দল হলে আমরা নিষেধ করতাম। ওরা আর কখনো নির্বাচনে আসবে না, ওরা আর কখনো রাজনীতিতে আসবে না। যারা এটা মনে করেন যে আওয়ামী লীগের এত পার্সেন্ট ভোট আছে, কিভাবে তারা বুঝলেন আমি জানি না। বারবারই বলি আমি, এর আগে যতবারই ভোট হয়েছে, যখন আওয়ামী লীগ জিতছে তখন বিএনপি কে হারাবার জন্য আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। যতবারই ভোট হয়েছে ততবারই কোন একটা দলকে হারাবার জন্য আরেকটা দলকে নিয়ে আসা হয়েছে। আসলে এমন কি করছে আওয়ামী লীগ, বিএনপি, যে তাদেরকে জিতাবার জন্য মানুষ ভোট দেবে? আমি খুঁজে পাই না। যদি আপনারা খুঁজে পান বলেন যে এই ভালো কাজটা করছে, এই কাজের জন্য এই দলটাকে মানুষে ভোট দিচ্ছে এবং নিয়ে আসছে। আসলে তা না। এই দেশে কখনোই মানুষ কাউকে জিতাবার জন্য ভোট দেয় নাই, শুধুমাত্র এই দেশে মানুষ ভোট দিচ্ছে কাউকে হারাবার জন্য, জেতাবার জন্য না। যদি কখনো দেখেন ওপেন চাঁদাবাজি এবং ঘুষ চলছে, তখন বুঝতে হবে এই চাঁদাবাজির একটা অংশ বা ঘুষের একটা অংশ একদম ক্ষমতার উপরে যে বসা থাকে, যে প্রধানমন্ত্রী থাকবে, তার পকেটে যায়। যেমন হাসিনার পকেটে গেছে। রাস্তায় চাঁদাবাজি চলছে, অফিস আদালতে ঘুষ চলছে, দেখার পরে যখন সে দেখে নাই, বাহিরে এসে সে বলছে আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স, তার মানে এটার একটা অংশ তার কাছে গেছে। ভবিষ্যতে যদি আমরা এরকমটা দেখি যে ওপেন চাঁদাবাজি এবং ঘুষ দুর্নীতি চলছে, তখন বুঝবো যে এর একটা অংশ উপরে যে বসা আছে তার পকেটে যাচ্ছে। যদি তার পকেটে না যাইতো, সেটা সহ্য করতো না। ক্ষমতার একদম শিখরে যে বসে থাকেন, তিনি যা চান দেশে তাই হয়। তিনি যদি মনে করেন দেশে ঘুষ দুর্নীতি চলবে না, ওপেন চলতে পারে না।
আর তিনি যদি ঘুষ দুর্নীতির সাথে যুক্ত হন তখনই দেশে এইসব চলতে পারে, যা আমরা গত 15 বছরে হাসিনার আমলে দেখে আসছি। আমরা এরকমটা আর চাই না। আমরা সংস্কার চাই। ডক্টর ইউনূস যেসব সংস্কার করবে এই দেশের জন্য করবে। আমাদের উচিত ডক্টর ইউনূসের সংস্কারের পাশে দাঁড়ানো। যারা বলবে প্রশ্নই উঠে না, তাদেরকে প্রশ্ন করা, কেন প্রশ্ন উঠবে না, ডিটেলস বলো, কেন উঠবে না প্রশ্ন।